হাই, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সেকেন্ড সেমিস্টার জেনারেলের একটা টপিকের উপরে ক্লাস নেব এবং তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, অত্যন্ত এবং কোয়েশ্চেন মনে হয় এক্সামেতে আসবেই আসবে। ত্রিশক্তি সংগ্রাম বা ট্রিপাটাইট স্ট্রাগল। কোয়েশ্চেনটা বলে দিক, কাকে বলে ত্রিশক্তি সংগ্রাম এবং ত্রিশক্তি সংগ্রামের বর্ণনা দাও, অথবা অনেক সময় দেয় ত্রিশক্তি সংগ্রামের কারণ কি ছিল। তো আমরা টোটালটা আলোচনা করব। তো হোয়াট ওয়াজ দ্য কজ অফ ট্রিপাটাইল স্ট্রাগলস एंड व्हाट वाज द इंसिडेंट्स, क्या क्या घटना घटी थी, ये लिखना पड़ेगा तुम लोगों को। তো এই পুরো কোয়েশ্চেনটা আমরা তিনটে ধাপে ভাগ করব। একটা হচ্ছে যে কাকে বলে, কোথা থেকে ইনফরমেশন পেয়েছি, আর বর্ণনা। बर्णनाटा हम लोग तीन फेज में करेंगे। तो एक करेंगे कि डेफिनेशन, दूसरा है कहाँ से हम लोगों को मिला, सोर्स ऑफ हिस्ट्री, तीसरा है पूरा जो डिस्क्रिप्शन होगा। ये तीनों पार्ट में तुम लोगों को क्वेश्चन को लिखना है। तुम लोगों को पीडीएफ मैंने भेज दिया था इंग्लिश मीडियम, इंग्लिश वाला, और मैडम ने, एनके मैडम ने बांग्ला भेजा है तुम लोगों को। बांग्ला भी बांग्ला पाঠিয়েছে তোমাদের। তো শুরু করা যাক। প্রথম হচ্ছে যে আমরা ফার্স্ট পেজ বললাম, প্রথম প্রথম কথাটা বললাম, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে। হর্ষবর্ধনের মৃত্যুর পর, কনৌজ ছিল তার রাজধানী, হর্ষবর্ধনের মৃত্যুর পর কনৌজকে কেন্দ্র করে বাংলা এবং বিহারের পাল রাজবংশ এবং গুজরাটের, রাজস্থানের প্রতিহার রাজবংশ এবং আমাদের মহারাষ্ট্র এবং কর্ণাটক অঞ্চলের রাষ্ট্রকূট রাজবংশ, এই তিন রাজবংশের যে টানাপোড়েন কনৌজকে দখল করাকে কেন্দ্র করে, এই টানাপোড়েনটার নামই হচ্ছে त्रिशक्ति संग्राम। जो व्हाट इज ट्रिपटाइल स्ट्रगल, ये है कनौज को कंट्रोल करने के लिए बंगाल और बिहार से पाल, गुजरात राजस्थान से प्रतिहार, महाराष्ट्र कर्नाटक से राष्ट्रकूटस, ये तीनों डायनेस्टी कनौज को कंट्रोल करने के लिए करीब करीब 150 सालों से जो लड़ाई लड़े थे, उसको बोला जाता है त्रिशक्ति संग्राम। तो व्हाट इज द डेफिनेशन हो गया, क्योंकि तीनों लोग एक को कंट्रोल करने के लिए कर रहे थे। तो मैंने मेरे कॉलेज के ज़माने में मैंने इसका नाम दिया था कि सिनेमा हो रहा है, कि एक लड़की दो लड़का, या दो लड़का एक लड़की, या सॉरी, ऐसा ऐसा होता है सिनेमा में, तो तुम लोग देखे होंगे। तो ये है कनौज को एक लड़की बना लो। हम लोग को दिमाग में आ रहा था, एक लड़की बना लिया और बाकी दो पालस, प्रतिहारस एंड राष्ट्रकूट्स को लड़का बना दिया, तो याद रहता था। তো সেরকমই একটা লড়াই ভারতবর্ষের অ্যানসিয়েন্ট হিস্ট্রি আমাদের হয়েছিল, প্রাচীন ভারতের ইতিহাসে 150 বছর ধরে। সময়কালটা বলে দিই, 800 খ্রিস্টাব্দ থেকে 950 খ্রিস্টাব্দ পর্যন্ত এই লড়াই হয়েছিল। তোমাদের বলে দিই যে এখানে কিছু নাম মনে রাখতে হবে এবং কিছু মুখস্থ করতে হবে। ওকে, সেকেন্ড পার্ট, कहाँ से हम लोगों को मिला ये সোর্স। তো পালদের কিছু ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে, যে ইনস্ক্রিপশন থেকে তোমাদের পিডিএফ আছে, সেই পিডিএফে তোমাদের আমি দিয়ে পাঠিয়েছি, দেখবে। সেখানে লেখা আছে যে পালদের যে রাজা ছিলেন ধর্মপাল, এবং এই ধর্মপালের খালিমপুর তাম্রশাসন, খালিমপুর বলে জায়গা রয়েছে বাংলাদেশ বিহার বর্ডার এলাকায়, তো খালিমপুর তাম্রশাসন, এবং তার ছেলে দেবপালের দুটো ইনস্ক্রিপশনস পাওয়া গিয়েছে। একটা হচ্ছে যে मुंगेर, बिहार मुंगेर कॉपर प्लेट, दो इंस्क्रिप्शंस मिला है, देवपाल का मुंगेर कॉपर प्लेट मिला है, और एक बादल पिलर इंस्क्रिप्शन से मिला है, उससे वहाँ से पता चलता है, ওখান থেকে খবর পাচ্ছি। এবং আমরা আর খবর পাচ্ছি যে ধরো প্রতিহারদের দুটো इंस्क्रिप्शंस हम लोगों को मिला है, एक बरा है और एक दौलतपुर है, तो कॉपर प्लेट है। ये दोनों से हम लोगों को तथ्य मिलता है कि प्रतिहार लोग कनौज के कंट्रोल में लाने के लिए युद्ध में जुड़ गए थे। और রাষ্ট্রকূটদেরও দুটো ইনস্ক্রিপশন পাওয়া গিয়েছে। একটা হচ্ছে যে সিরার, আর একটা হচ্ছে যে সঞ্জান, মহারাষ্ট্রে বিখ্যাত প্লেস আছে সঞ্জান কপার প্লেট। তো এই কপার প্লেটটার থেকেও আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি। দুটো টেক্সটের নাম পাওয়া যায়, একটা হচ্ছে গুজরাটের বিখ্যাত কবি ছিলেন সোড্ডলের উদয় সুন্দরী কথা, আর একটা আমাদের পাল রাজা রামপালের সভাকবি ছিলেন संध्याकर नंदी, तो उनका एक राइटिंग है रामचरिता।
तो रामचरित से भी हम लोगों को सड्ढल से उदय सुंदरी कथा और रामचरित संध्याकर नंदी का, ये दोनों टेक्स्ट से भी हम लोगों को इन्फॉर्मेशन मिलता है। तो सेकेंड पार्ट हो गया। থার্ড পার্টের এই যে লড়াইটা না 900 বছর ধরে যে 150 বছর ধরে এই যে 150 सालों से जो लड़ाई हुआ था, इसको हम तीनों हिस्से में बांटेंगे। तुम लोगों को एग्जाम में ऐसे ही लिखना, तुम তিনটে পর্যায়ে ভাগ করবে তোমরা, এবং তোমাদেরকে এক্সামে তো এরকম ভাবে লিখতে হবে। আমি জাস্ট তোমাদের কি বলছি বলো তো, তার নামগুলো বলে দিচ্ছি, তোমাদের একটু মুখস্থ করতে হবে, এবং আমি জাস্ট সিস্টেমটা বলে দিই তোমাদের যাতে পড়তে গিয়ে কোনো অসুবিধা না হয়। ভারতবর্ষের ইন্টারেস্টিং যুদ্ধ বলা হয়, এমন একটা যুদ্ধ যেটা 150 বছর ধরে নাকি চলেছিল। তো ফার্স্ট ফেজ ত্রিশক্তি সংগ্রাম, যে 3 রাজার সময়কালে শুরু হয়েছিল তাদের नाम, जो 3 राजा थे जिन्होंने शुरू किया, उन तीनों का नाम हम बोल रहे हैं। पहला पाल, বেঙ্গল और बिहार से पाल डायनेस्टी का मैंने, আচ্ছা আমি তোমাদের একটা ম্যাপ এঁকেছি, আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট ছোট্ট করে এখানের দিকে তাকা, ভালো বুঝতে পারবে। তো বাংলা আর বিহারের রাজা ছিলেন পাল রাজারা, যার রাজা ছিলেন ধর্মপাল। এটা হচ্ছে এই যে এই অংশটা হচ্ছে রাজস্থান, গুজরাট, প্রতিহার রাজবংশ, তার রাজা ছিলেন বৎসরাজ। বৎসরাজের সময়কাল বলা হচ্ছে 780 থেকে 800, ধর্মপালের সময় বলছে 775 থেকে 810 বা 12। এই দেখো মহারাষ্ট্র, কর্ণাটক এই অঞ্চলটা থেকে যে রাজারা যাচ্ছিলেন সেটা হচ্ছে যে রাষ্ট্রকূট রাজা, এবং এদের রাজা ছিলেন ধ্রুব সেকেন্ড। 780 থেকে 793 সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন। টোটাল কাকে নিয়ে যুদ্ধটা হচ্ছিল বলো তো, এই যে কনৌজ কন্ট্রোল করার জন্য। মাঝে দেখো এই যে গোল করেছি, এটা কনৌজ, এই যে কনৌজ লিখেছি। তো এই কনৌজ একবার আক্রমণ করছে, একবার আক্রমণ করছে, রাষ্ট্রকূটরা একবার আক্রমণ করছে, অর্থাৎ কন্ট্রোল করতে চাইছে। তো এই কারণেই এই যুদ্ধটার নাম त्रिशक्ति संग्राम, इसलिए इसको बोला जाता है त्रिशक्ति संग्राम। एक बार पाल आ रहा है, एक बार प्रतिहार आ रहा है, एक बार राष्ट्रकूट जा रहा है कनौज का कंट्रोल करने के लिए। तो ये पूरा सिस्टम चला था 800 से 950 AD तक, मतलब 150 साल से ये वंश परंपरा में ये युद्ध चलता रहा, कनौज किसके अंडर में रहेगा। तो প্রথম ফেজটা আমরা শুরু করা যাক। আচ্ছা আগে বলে দিই, আচ্ছা কনৌজ কেন, কনৌজ কি জন্য, এটা তো একটা জানা দরকার যে ওয়াই ত্রিশক্তি সংগ্রামটা হলো কেন, কনৌজকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা কনৌজ কি, মনে রাখবে উত্তর ভারতবর্ষে বর্তমানে যেমন দিল্লি খুব ইম্পর্টেন্ট জায়গা, তখনকার দিনে 800 সালে কনৌজ অত্যন্ত ইম্পর্টেন্ট প্লেস ছিল, অ্যাজ এ পলিটিক্যাল সেন্টার, অ্যাজ এ ইকোনমিক সেন্টার, অ্যাজ এ বিজনেস সেন্টার্স, এবং বলা হতো যার হাতে কনৌজ থাকবে উত্তর ভারতে পলিটিক্স তার হাতে থাকবে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। ये क्या था कि एज ए पॉलिटिकल सेंटर, बिजनेस सेंटर, कनौज वन ऑफ द मोस्ट इम्पॉर्टेंट प्लेस एट दैट पीरियड ऑफ टाइम 800 AD, उस जमाने में सबसे इम्पॉर्टेंट प्लेस था। तो कनौज जिसके हाथ में जाएगा वो उत्तर भारत का पॉलिटिक्स उसके हाथ में रहेगा। तो इसलिए कनौज को लेने के लिए ये 3 सबसे बड़ा राज्य था उस जमाने में। तो ये तीनों ने शुरू किया कि हम लेंगे, ये इसके चलते 150 साल से ये सिस्टम चला। तो हम लोग फर्स्ट फेज पढ़ने जा रहे हैं। তো ফার্স্ট ফেজেতে যেটা বলেছি সময়কালটার কথা তো ইনস্ক্রিপশন এরকম ধরে তো লেখা নেই। তো প্রথম ফেজের যে 3 জন রাজা বললাম, তাহলে কি হচ্ছে দেখো, ধর্মপাল বিরাট সেনা নিয়ে তিনি কনৌজের দিকে যাচ্ছেন এবং উত্তরপ্রদেশের এই বর্ডারে চলে আসছেন। আচ্ছা তারপরে আসছেন প্রতিহার রাজ বৎসরাজও বিরাট সেনাবাহিনী নিয়ে এখানে যাচ্ছেন, এবং এখানে বলা হয় দোয়াব অঞ্চলেতে এখানে তাদের মধ্যে যুদ্ধ হচ্ছে, এবং এই দোয়াব অঞ্চলেতে ধর্মপাল নাকি पराजित होच्छे, अर्थात धर्मपाल भी आ रहे हैं, प्रतिहार बत्सराज भी आ रहे हैं। ये युद्ध हो रहा है, ये दोआब के जोन पर जो गंगा यमुना के किनारा है वहाँ पर युद्ध हुआ था। तो दोआब का बैटल ऑफ दोआब बोला जाता है। तो उस युद्ध में धर्मपाल पराजित हो रहा है। আচ্ছা ধর্মপাল পরাজিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাহলে ফেরত চলে আসছেন। পাটলিপুত্র ছিল ধর্মপালের রাজধানী, হিজ ক্যাপিটাল ওয়াজ পাটলিপুত্র, ধর্মপালস ক্যাপিটাল। তো বৎসরাজ কিন্তু নিজে কিন্তু সিংহাসনে বসছেন না, তিনি একজনকে সিংহাসনে বসাচ্ছেন, তার নাম হচ্ছে ইন্দ্রায়ুধ। এই ইন্দ্রায়ুধ বলে একজনকে তিনি মানে কনৌজের সিংহাসনে বসাচ্ছেন, उनके सिंहासन में बिठा रहा है इंद्रायुध करके एक सामंत को। তো কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং জিনিস ঘটছে, সেটা হচ্ছে এই যে দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট রাজারা, এখানে রাষ্ট্রকূট রাজবংশের রাজা তখন ছিলেন দ্বিতীয় ধ্রুব। ইনি আর লোভ সামলাতে পারছেন না, ইনি দেখছেন যে নর্থ ইন্ডিয়া কন্ট্রোল তো প্রতিহারা নিয়ে নিয়েছেন,
तो इसके चलते कि प्रतिहार के कंट्रोल में चला गया कनौज, तो ये संभल नहीं पा रहा। ये उस वक्त के सबसे शक्तिशाली राजा था पूरे पूरे भारत में, ये राष्ट्रकूट राजवंश। তো রাষ্ট্রকূট রাজা ধ্রুব সেকেন্ড বিরাট সেনাবাহিনী নিয়ে তিনি মধ্যপ্রদেশের ঝাंसी बोले ये अंचल है झांसी, আমরা জানি महारानी लक्ष्मीबाई, तो झांसी के यहाँ पर एक आ रहा है बहुत बड़ा सेना लेके। तो यहाँ पर युद्ध हो रहा है झांसी का, बैटल ऑफ झांसी। इसमें वत्सराज को पराजित कर रहे हैं कौन? রাষ্ট্রকূট রাজ ধ্রুব দ্য সেকেন্ড, এবং সঙ্গে সঙ্গে ইন্দ্রায়ুধকেও পরাজিত করছে। এখন বলা হয় যে যেহেতু দেখো এ তো অনেকটা দূরে, কোথায় কনৌজ আর এখানে কর্ণাটক মহারাষ্ট্র কোথায় ইউপি, এবং যার জন্য তার পক্ষে বেশি দিন থাকা সম্ভব হয়নি। তিনি কি করলেন, इसके चलते क्या किया उन्होंने, इंद्रायित को फिर बोला कि तुम यहाँ पर बैठो, हम अपना राज्य में लौटते हैं, तुम हमारा सब्सिडरी जो स्टेट बोला, सब्सिडरी जो किंग्स बोला जाता था उस जमाने में, सामंत, তো করে দিয়ে তিনি যাচ্ছেন। এখন এই অবস্থার পুরো সুযোগটা নিচ্ছে। আচ্ছা, ফার্স্ট ফেজের তিনি চলে যাচ্ছেন, ধ্রুব সেকেন্ড চলে যাচ্ছেন দক্ষিণ ভারতে, এইভাবে এখানেতে ফার্স্ট ফেজের সমাপ্তি ঘোষণা হলো, ইন্দ্রায়িতকে তিনি আবার বসিয়ে দিয়ে গেলেন। তাহলে ফার্স্ট ফেজ यहाँ पर कंप्लीट हो रहा है। সেকেন্ড ফেজ আবার শুরু হচ্ছে। তো সেকেন্ড ফেজ যেহেতু ধ্রুব সেকেন্ড চলে গেলেন, এই অবস্থার পুরো সুযোগ নিলেন কে? ধর্মপাল। ধর্মপাল আবার বিরাট সেনাবাহিনী নিয়ে, এবং তার একজন সঙ্গী ছিল কনৌজেরই এলাকারই একজন সামন্ত, তার নাম হচ্ছে चक्रायुध। चक्रायुध को साथ लेके ये कनौज की तरफ जा रहा है फिर से। तो इस बार क्या हुआ, इंद्रायुध को उन्होंने हटा दिया, इंद्रायुध को, ইন্দ্রায়ুধকে ওখান থেকে সরিয়ে দিলেন যুদ্ধে পরাজিত করার পর। এবং তিনি পরাজিত করার পর এবং ভাগলপুর, বিহারের ভাগলপুরেতে একটা কপার প্লেট পাওয়া গিয়েছে। এই ভাগলপুর কপার প্লেটে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে তিনি একটা অনুষ্ঠান করেছিলেন কনৌজেতে, যেহেতু তিনি কনৌজ দখল করেছেন ধর্মপাল, এবং তিনি আশেপাশে বিভিন্ন রাজাদেরকে ভোজ, মৎস্য, তারপর লেখা আছে মদ্র, কুরু, যদু, গান্ধার, এ সমস্ত রাজাদের তিনি, কিরা, এ সমস্ত রাজাদের তিনি নেমন্তন্ন করেছিলেন, এবং শো অফ করার জন্য इन सबको बुलाए थे, खाना वाना खिलाए थे, एक यज्ञ किया गया था। तो इसके चलते वहाँ पर कनौज में চক্রায়ুধ को बिठाया गया। তো চক্রায়ুধকে তিনি বসেছিলেন, একটা সেরেমনি করেছিলেন। এতে কি হয়েছিল, ধর্মপালের প্রভাবটা লোকের কাছে বৃদ্ধি পেয়েছিল। ফার্স্ট ফেজের পর যেটা ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে এখন আর বৎসরাজ বেঁচে নেই। গুজরাটের প্রতিহার বংশের রাজা বৎসরাজ আর বেঁচে নেই, তার ছেলে রাজা হয়েছে। তার ছেলের नाम नागभट्ट सेकेंड, द्वितीय नागभट्ट। उसका जो पुत्र है, पापा तो अब नहीं रहे बत्सराज, तो उनका मौत हो गया। तो 805 से 833, 805 to 833 इस टाइम नागभट्ट राजत्व कर रहा है। তো নাগভট্ট স্বাভাবিকভাবেই বাবার তো বদলা নেবেই, বাবার বদলা নেওয়ার জন্য তিনি বিপুল পরিমাণে সেনা নিয়ে, আমরা কিন্তু সেকেন্ড फेज কথা বলছি, সেকেন্ড फेज हम लोग बात कर रहे हैं। नागभट्ट कौन है? प्रतिहार वंश का राजा। तो उसका पिता कौन था? वत्सराज। তো তিনি বিরাট সেনাবাহিনী নিয়ে, সামন্তদের নিয়ে তিনি কনৌজের দিকে রওনা দিচ্ছেন, এবং কনৌজের দিকে রওনা দিয়ে তিনি প্রথমে চক্রায়ুধকে হারাচ্ছেন, এবং চক্রায়ুধ যেহেতু হেরেছে তাই বাংলা থেকে পাল রাজাও তিনি আসছেন, পাল রাজার। এবং এখানে বলা হয়েছে যে মানে বিহারের মুঙ্গেরের কাছে যখন নাগভট্ট সেকেন্ড ধর্মপালের রাজার দিকে আসছে, অর্থাৎ এই যে ম্যাপটা তোমরা দেখলে ভালো বুঝতে, তো কনৌজ দখল করার পর নাগভট্ট নাকি বাংলাদেশের দিকে আসছিল, এবং সেখানে मुंगेर, बिहार मुंगेर बोले जो जाएगा, वहाँ पर मुंगेर करके जगह है बिहार में, तो वहाँ पर एक बैटल हुआ था, बैटल ऑफ मुंगेर बोला जाता है। वहाँ पर धर्मपाल को पराजित कर रहे हैं, एवं पराजित करने के बाद कौन पराजित कर रहा है? प्रतिहार राज। और बैटल मतलब प्रतिहार के कंट्रोल में चला गया कनौज, और हमारे बंगाल में भी वो लोग घुस गए थे, प्रतिहार राजा नागभट्ट। अच्छा, और एमो तो अवस्था अब ट्विस्ट, और फिर से ट्विस्ट आ रहा है। फिर ये ट्विस्ट कौन दे रहा है? কে দিচ্ছে দেখো, আবার রাষ্ট্রকূট রাজা। এবারে রাষ্ট্রকূট রাজা ধ্রুব সেকেন্ড না, ধ্রুব সেকেন্ডের ছেলে, এবং ধ্রুব সেকেন্ডের ছেলের নাম পাওয়া যাচ্ছে গোবিন্দ, তৃতীয় গোবিন্দ বা গোবিন্দ দা থার্ড। তিনি, তার বাবা একবার গিয়েছিল ওখানে,
তিনি আবার সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন এবং এই যে মধ্যপ্রদেশের এই জোনটাতে, এখানটা ঝাঁসি বলে জায়গা আছে, মধ্যপ্রদেশের জোন তো তোমরা চেনো, ঝাঁসি তো মধ্যপ্রদেশে। তো ঝাঁসিতে ঝাঁসি বলতে ঝাঁসি কালপি ওই রুট দিয়ে যাচ্ছে, ঝাঁসি কালপি রুট দিয়ে যাচ্ছেন এবং এবং ওখানেতে এই বর্ডার এলাকাতে নাগভট্টের সঙ্গে তার আর যুদ্ধ হচ্ছে এবং যুদ্ধটার নাম হচ্ছে বুন্দেলখান্ড বলে একটা জায়গা, প্লেস বুন্দেলখান্ড উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশ বর্ডার এলাকায় বুন্দেলখণ্ডের যুদ্ধ হচ্ছে এবং তাতে নাগভট্টকে তিনি পরাজিত করছে। এখানে হিস্টোরিয়ানদের একটা नागभट्ट को उन्होंने वो पराजित कर रहे हैं कौन, राष्ट्रकूट किंग গোবিন্দ দাস থার্ড। এখানে একটা হিস্টোরিয়ানসদের বক্তব্য আছে, সেটা হচ্ছে যে তিনি তাকে রাষ্ট্রকূট রাজাকে ধর্মপাল নাকি আমন্ত্রণ জানিয়েছিলেন, কারণ ধর্মপালের যিনি বউ ছিলেন রণ্যদেবী, তিনি নাকি রাষ্ট্রকূটদের রাজবংশের মেয়ে ছিলেন। तो ऐसा हो सकता है कि इसमें उन्होंने बुलाया कि आप आइए, क्योंकि प्रतिहार जो राजा है नागभट्ट वो कनौज कंट्रोल कर लिए हैं। तो ऐसे तो मान नहीं पाए, क्योंकि वो राष्ट्रकूट वाले तो ऐसे कभी भी मानना नहीं चाहते कि कनौज किसी के हाथ में जाए, क्योंकि उसका पिता जो है वो पहले कंट्रोल कर चुके थे। তো গোবিন্দ থার্ড এবং এটাকে বলা হয় যে রাষ্ট্রকূটদের যে রেকর্ডে বলা হয়েছে ধর্মপালকেও নাকি তাকে পাটলিপুত্র পর্যন্ত সরিয়ে দিয়েছিলেন। এবং এক্ষেত্রেও একই জিনিস ঘটনা ঘটলো যে সেটা হচ্ছে তিনি আর বেশি দিন থাকতে পারলেন না, তিনি আবার নিজের রাষ্ট্রকূট রাজ্যের রাজধানীতে তিনি ফেরত চলে গেলেন। এবং এদিকে ধর্মপাল মারা গেছেন 810-12 সালের কোন একটা সময়কালে মারা গেছেন। उनका मौत हो गया, मतलब गोविंद थर्ड लौट के आ गए राष्ट्रकूट राष्ट्र में। फिर क्या हुआ, कनौज में कुछ देर के लिए वहाँ पर एक सामंत, नाम उनका पता नहीं है, पता नहीं है फिर, लेकिन ये राष्ट्रकूट का ये प्रतिहार का एक राजा का नाम वहाँ पर पता लग रहा है। प्रतिहार राजा হচ্ছেন রামভদ্র। এই রামভদ্র হচ্ছে নাগভট্টের ছেলে। রামভদ্র এই তিনি 833 এবং 836 সালে এই সিংহাসনে বসছেন। কিছু দিনের জন্য আমাদের প্রতিহার রাজা হয়েছিলেন, তার কন্ট্রোলে চলে গিয়েছিল কনৌজ। এখানে থার্ড ফেজের সূচনা, তাহলে অর্থাৎ গোবিন্দ থার্ড ফেরত চলে আসছেন, ওটা হচ্ছে সেকেন্ড ফেজের সমাপ্তি। থার্ড ফেজে কি হচ্ছে দেখো, থার্ড ফেজেতে এখন আর ধর্মপাল আর বেঁচে নেই, আব জিন্দা নেই है वो, उसका ওর ছেলে বেঁচে আছে দেবপালের টাইমটা হচ্ছে 810 থেকে 850 খ্রিস্টাব্দ পর্যন্ত। এখন 810 থেকে 850 খ্রিস্টাব্দের সময়কালেতে দেবপাল অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন এবং যেহেতু রামভদ্র অত্যন্ত শক্তিশালী ছিলেন না, তাই তিনি বিরাট সেনাবাহিনী নিয়ে গিয়ে কনৌজের দিকে যাচ্ছেন। দেবপাল এবং কনৌজকে, রামভদ্রকে তিনি পরাজিত করছেন এবং পরাজিত করার পর তো দেবপাল কনৌজে রাজত্ব শুরু করছেন। এখন এটা আরসি মজুমদারের একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে তিনি নাকি তার দেবপাল নাকি দক্ষিণ ভারতের রাজাদেরও নাকি পরাজিত করেছিলেন। অত দূর পর্যন্ত তবে সঠিক ইনফরমেশন তার এখনো পাওয়া যায়নি। তবে রাষ্ট্রকূট রাজারা এই সময়েতে তাদের উত্থান কিন্তু রাষ্ট্রকূট অঞ্চলটাতে ভীষণভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিল, কিন্তু যেহেতু দেবপাল অত্যন্ত শক্তিশালী রাজা ছিলেন এবং যার জন্য উত্তর ভারতবর্ষে কিছুদিন হলেও আমাদের বাংলার পাল রাজাদের রাজত্ব ওখানে শুরু হয়েছিল। এখন দেবপাল, আসলে রামভদ্র কিছুদিন থাকার, রামভদ্র টাইমটা আমি কি বললাম 833 থেকে 836, অর্থাৎ 3 সাল। ওর এক ভাই ছিল 833 থেকে 885 পর্যন্ত রাজত্ব করছে মিহির ভোজ দ্য ফার্স্ট। তো যেহেতু দাদা মারা গেছে, তারপরে প্রতিহার বংশের সিংহাসনে বসেছিলেন মিহির ভোজ। এবং হিস্টোরিয়ানসরা বলছেন যে পাল রাজা দেবপাল প্রথমে মিহির ভোজকে পরাজিত করেছিলেন, কিন্তু কিছুদিন পর যখন দেবপাল মারা গেলেন, 850 সালে মারা গেলেন, এবং মারা যাওয়ার পর মিহির ভোজ বা ভোজ দ্য ফার্স্ট তিনি বিপুল পরিমাণে সেনা সংগ্রহ করে পাল রাজাদের দুজন রাজার নাম পাওয়া যায় যারা খুবই কমজোর ছিলেন। একজনের নাম হচ্ছে তোমাদের
আমাদের বিগ্রহ পাল, আর একজনের নাম হচ্ছে নারায়ণ পাল। এটা পালদের শেষের দিকের রাজা, এদের কোনো শক্তি ছিল না। তাই মিহির ভোজ এই পাল রাজাদের সরিয়ে দিয়ে তিনি সেখানে তার যে ইনস্ক্রিপশন দৌলতপুর কপার প্লেট, দৌলতপুর ইনস্ক্রিপশন, সেখানে স্পষ্ট বলে দিচ্ছেন যে আমি পাল রাজা, অর্থাৎ পাল রাজা, যে দুজন পাল রাজার নাম পাওয়া যাচ্ছে সে তাকে পরাজিত করছেন। আমি যার নাম বললাম বিগ্রহ পাল এবং নারায়ণ পাল, এবং ভোজ কনৌজ ক্যাপচার করছেন। তাহলে পালদের হাত থেকে আবার कनौज चले गलो कार काছে, किसके पास चला गया? पाल अर्थात मिहिर भोज जो प्रतिहार किंग है, वो लेटर जो पाल पीरियड आफ्टर जो देवपाल के बाद जो दो राजा बैठे थे वहाँ पर, एक था विग्रह पाल और एक था नारायण पाल जो वीक थे। इसके चलते क्या हुआ, भोज ने फिर से पूरा सेना लेके आए कनौज की तरफ এবং कनौज को पाल से ले लिया, कनौज को कंट्रोल में कर लिया इन दोनों राजा को पराजित करके। ऐसा बोला जाता है, এমনটা বলা হয় যে মিহির ভোজ বা ভোজ প্রথম তিনি নাকি আমাদের মগধ, পাটলিপুত্র, এমনকি আমাদের বেঙ্গলের এরিয়া পর্যন্ত নাকি গৌড় পর্যন্ত নাকি তিনি চলে এসেছিলেন। এবং তার প্রভাব, মিহির ভোজের প্রভাব কিন্তু ভীষণ বড় ছিল, কারণ সেই সময়তে এই যে রাষ্ট্রকূট রাজাদের কথা বলা হচ্ছে, রাষ্ট্রকূট রাজা ছিলেন কৃষ্ণ সেকেন্ড, এবং এই কৃষ্ণ সেকেন্ডকেও নাকি তিনি পরাজিত করেছিলেন, যার ফলে পুরো উত্তর ভারতে মিহির ভোজ, कनौज तो बटेई, कनौज तो छोड़ ही दो, कनौज तो इलाका वो राष्ट्रकूट राजा कृष्ण सेकंड को भी उन्होंने पराजित किए थे, ऐसा उनका रिकॉर्ड है। गुजरात, मालवा, ये पूरा एरिया उनका हो गया था मिहिर भोज का, हमारे बंगाल का गौर उनका भी हो गया था, मतलब प्रतिहार के कंट्रोल में चला गया कनौज। अच्छा, मिहिर भोज मारा যাচ্ছেন 885 খ্রিস্টাব্দে, তার ছেলে বসছেন মহেন্দ্র পাল। এখন এই মহেন্দ্র পাল, তাহলে আমরা থার্ড फेज शुरू করছি। महेंद्र पाल बाबार मतोई शक्तिशाली ছিলেন, उनके पिता की तरह ही बहुत ही शक्तिशाली थे। तो उन्होंने क्या किया, हमारे गया, पाटना, রাজশাহী, দিনাজপুর, আমাদের বাংলাদেশের गया, पाटना, दिनाजपुर, राजशाही এগুলো পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছেন। अर्थात उसके पापा तो करके गए ही थे, तो उसके साथ साथ इन्होंने भी पूरा सिस्टम को उन्होंने विस्तार किया, साम्राज्य को, प्रतिहार राजवंश को, और पूरे ये पाल जो साम्राज्य था वो खत्म हो गया। इसके चलते मतलब वो उसका जो दबदबा था वो खत्म हो गया। पाल राजवंशेर मोटामुटी भावे আর ঘুরে দাঁড়ানো আর মানে সম্ভব একদমই ছিল না, কারণ মহেন্দ্র পালের আক্রমণে, প্রতিহার রাজ মহেন্দ্র পালের আক্রমণে মোটামুটিভাবে যে আমাদের পাল রাজ্যের সমাপ্তি ঘটে গিয়েছিল। ওকে, শেষ ফেজটা কি হলো, তো প্রতিহার রাজারা আনডিসপিউটেড পাওয়ারের কথা বলা হয়েছে। প্রতিহার রাজ উত্তর ভারতবর্ষে ভীষণভাবে প্রভাব বিস্তার করে ফেলেছিলেন, এবং মহেন্দ্র পাল, তো মহেন্দ্র পালের নাম এখানে মহেন্দ্র পাল, হ্যাঁ সেটা হচ্ছে যে মহেন্দ্র পালের পর আর আমাদের শেষের দিকে, অর্থাৎ 950 খ্রিস্টাব্দের কাছাকাছি অঞ্চলেতে আমাদের এখানে রাজা বসছেন, প্রতিহার রাজার নাম পাওয়া যাচ্ছে, তিনি হচ্ছেন মহিপাল। তো মহিপাল যখন প্রতিহার রাজবংশের রাজা কনৌজকে তিনি যখন কন্ট্রোল করছেন, তখন দক্ষিণ ভারতে রাষ্ট্রকূটদের রাজবংশের সব থেকে শক্তিশালী রাজা ওখানে সিংহাসনে বসেছিলেন, সেটি হচ্ছেন ইন্দ্র থার্ড, তৃতীয় ইন্দ্রকে সব থেকে শক্তিশালী রাজা বলা হয় राष्ट्रकूट राजवंश। तार तो वो तृतीय इंद्र था, वो यहाँ का सबसे ज़्यादा शक्तिशाली राजा राष्ट्रकूट वंश का। तो क्योंकि उनका जो पुराने दादाजी परदादाजी वो तो पहले कनौज आ चुके थे, तो इसी के चलते वो भी नॉर्थ इंडिया की तरफ आए, क्योंकि वो उनके राजवंश का सबसे शक्तिशाली राजा थे ध्रुव थर्ड। तो इसमें क्या हुआ, महिपाल को उन्होंने पराजित किया और पूरी तरह से मतलब महिपाल मारा যাওয়ার সঙ্গে সঙ্গে প্রতিহার রাজবংশ পুরোপুরি ভেঙে ছারখার হয়ে যায়, অর্থাৎ কনৌজের কন্ট্রোলটাও অনেক সমস্তটা নষ্ট হয়ে যায়। এখন এগেন এখানেও এসে একই সেম घटना घटी थी। ये इंद्र थर्ड क्या हुआ, ज़्यादा दिन तक वो कनौज में नहीं रहे, फिर वो अपने राज्य में चले आए थे, राष्ट्रकूट राज्य में। अब क्या हुआ, কনৌজে কি হলো, তাহলে কি বলতো, পাল রাজারা এমনিতে তো মহেন্দ্র পালের আক্রমণে গিয়েছিল, পাল রাজা শেষ, এবং ইন্দ্র তৃতীয় ইন্দ্রের আক্রমণে তো প্রতিহার রাজবংশ শেষ,
মহিপাল মারা যাচ্ছে, এবং রইল কনৌজে কিছু সামন্ত, অর্থাৎ আর রাজবংশের আর কোনো কন্ট্রোল রইল না। नानान जगह থেকে सामंतर उत्थान घटे गल, छोटा छोटा सामंत के आ गए, क्योंकि बड़ा राजा अब नहीं रहा, और इधर इंद्र थाट भी नीचे आ गया, तब राष्ट्रकूट मतलब साउथ में चले गए। तो এটাকে বলা হয় যে 950 के आसपास से वहाँ पर कनौज का इम्पोर्टेंस ख़त्म हो गया, और कनौज की इम्पोर्टेंस ख़त्म हो जाने के बाद पाल भी चला गया, प्रतिहार भी चला गया, और राष्ट्रकूट का भी जो दबदबा था नॉर्थ इंडिया में वो भी चला गया, क्योंकि साउथ में वो लोग आ गए। और সাউথে চলে আসার কারণে সাউথ ইন্ডিয়াতে সেই সময়তে আমাদের দুটো তিনটে রাজবংশের উত্থান ঘটছে, একটা চোল রাজবংশের উত্থান ঘটছে, একটা পল্লব রাজবংশের উত্থান ঘটছে। বিশেষ করে পল্লবদের উত্থানের সঙ্গে রাষ্ট্রকূটদেরও পতন ঘটতে শুরু হচ্ছে, যার জন্য রাষ্ট্রকূটদেরও ইম্পর্টেন্স আর থাকছে না। তাহলে কি হলো দেখো, কালের কালক্রমে পাল রাজা শেষ হয়ে গেল, প্রতিহার রাজারা শেষ হয়ে গেল, রাষ্ট্রকূট রাজারা শেষ হয়ে গেল, এবং কনৌজের ইম্পর্টেন্সটাও কমে গেল। এইভাবে পুরোপুরিভাবে त्रिशक्ति संग्राम में समाप्ति घोषणा हुई। अर्थात त्रिशक्ति संग्राम का जो बैटल चल रहा था 150 सालों से, ये पूरी तरह से ख़त्म हो गया। तो ये 10 मार्क का क्वेश्चन तुम लोगों को बनाना है। फिर से हम लोग एक बार আমি তোমাদের বাংলায় প্রথমে বলে দিই, একটা রিপিট করছি কেমন করে কোয়েশ্চেনটা করবে। সেটা হচ্ছে প্রথমে লিখবে কাকে বলে ত্রিশক্তি সংগ্রাম, দ্বিতীয় লিখবে কোথা থেকে ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে, তৃতীয় লিখবে তিনটে ফেজে, মানে প্রথম ফেজে ওই ধর্মপাল পরাজিত হচ্ছেন, তারপর দ্বিতীয় ফেজে আমাদের ধর্মপাল তার যে চক্রায়ুধকে বসাচ্ছেন অনুষ্ঠান করে, এবং নাগভট্ট আক্রমণ করছেন, তার ছেলে ধর্মপাল পরাজিত হচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় ফেজেতে নাগভট্টের পর ওখানে কিছুদিন রাজত্ব করার পর ধর্মপালের ছেলে দেবপাল আবার এগিয়ে আসছেন। দেবপাল কিছুদিন রাজত্ব করার পর মিহির ভোজকে তিনি পরাজিত করেছিলেন। পরে ভোজ দেবপাল মারা যাওয়ার পর আমাদের যে দুজন পাল রাজার কথা বলা হচ্ছে, সেই রাজা মানে নারায়ণ পালের কথা যেটা বলা হচ্ছে, তো সেই নারায়ণ পাল এবং আমাদের বিগ্রহ পাল, তারপর নারায়ণ পাল, এদের দুজনের পরাজয় হচ্ছে, এবং তারপরে প্রতিহার রাজবংশের কন্ট্রোল বাড়ছে ওখানে। আর শেষে লিখবে যে মহেন্দ্র পাল, তারপর মাহিপাল, এগুলো প্রতিহার রাজারা, এরা কিছুদিন রাজত্ব করার পর আস্তে আস্তে এদের হাতে যেমন প্রতিহারদের হাতে যেমন পাল রাজারা বিনাশ করতে যাচ্ছে, সেরকম রাষ্ট্রকূট রাজা ইন্দ্র থার্ডের নেতৃত্বে মানে প্রতিহারদেরও সমাপ্তি ঘটছে। আবার দক্ষিণ ভারতে পল্লব রাজাদের আক্রমণে রাষ্ট্রকূটদের পতন ঘটছে। তো এরকমভাবে রাষ্ট্রকূটদের ইম্পর্টেন্স খতম হচ্ছে, অর্থাৎ 150 সাল ধরে এই সিস্টেম এর পতন ঘটেছিল। এটাই তোমাদের বর্ণনাতে লিখতে হবে। तो কেন बोले দিয়েছি কনৌজের জন্য। तो तुम लोगों को क्वेश्चन को करना है व्हाट वाज ट्रिपटाइट स्ट्रगल्स, पहले डेफिनेशन लिखना है, हमने तो बता दिया। दूसरा है कि कौन से सोर्स से हम लोगों को मिला है वो लिखना है। और तीसरा है 3-4 फेज में बांट देना है, पहले धर्मपाल पराजित हुए, फिर नागभट्ट जीते, फिर उसके बाद देवपाल जीते, फिर उसके बाद मिहिर भोज ने कंट्रोल किया कनौज के ऊपर, फिर उसके बाद ये मतलब वो राष्ट्रकूट राजा इंद्र थार्ड आए, फिर प्रतिहार को भी हटा दिया, मतलब पाल को प्रतिहार ने हटा दिया और प्रतिहार को राष्ट्रकूट ने हटा दिया। इसके चलते 150 साल से जो युद्ध चला था कनौज के लेके, में ही था त्रिशक्ति संग्राम का हिस्ट्री। तो ये बहुत इंटरेस्टिंग चीज़ है, तुम लोग जस्ट पढ़ लो, नाम को याद रखो, बस लिखना है, याद करके ये क्वेश्चन कर लो, क्योंकि ये क्वेश्चन तुम लोग के एग्जाम में आने वाला है। 10 मार्क है, मेरे हिसाब से 80% चांसेस है। तो तुम लोग को मैंने डॉक्यूमेंट्स भेज दिया, तो तुम लोग तैयार करके रखो। ओके, तब तक के लिए गुड बाय। हम लोग सिलेबास खत्म, আমরা সিলেবাসের শেষের দিকে এসে গিয়েছি, তো জাস্ট আর একটা টপিক হবে। তো সবাই নিজের মতো করে তৈরি হতে থাকো, ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ, বাই বাই।